দেখো আলো এ আলো। বেড়াবার গল্পে সবাইকে স্বাগত। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। সত্যিই তো, দক্ষিণ শহরতলির এ পথে প্রতিনিয়তই আমার যাতায়াত। চলার পথে মন্দিরের ঘণ্টার ধ্বনিতে কখনো হয়তো থমকে দাঁড়িয়েছি, কিন্তু গন্তব্যে ঢুকে সেভাবে তো দেখা হয়নি। দক্ষিণ কলকাতার আমরি হসপিটাল, যা বর্তমানে মণিপাল হসপিটাল নামে খ্যাত, ঠিক তার উল্টো দিকে রাস্তা ধরে রবীন্দ্র সরোবরের দিকে একটুখানি এগিয়ে গেলেই গন্তব্যে পৌঁছানো যাবে। এই দিকটাতে ঢাকুরিয়া ব্রিজ, আমরা এই দিক থেকে এসেছি। এটা কবি ভারত সরণি। রাস্তাটা সোজা এই দিক দিয়ে আস্তে আস্তে ঘুরে রবীন্দ্র সরোবর লেকের দিকে চলে গেছে। এই দিকটা রবীন্দ্র সরোবর লেক, আর আমাদের গন্তব্য আজকে এই কলকাতার একমাত্র জাপানিজ বৌদ্ধ মন্দির। নিপ্পঞ্জন মায়োজি বুদ্ধিস্ট টেম্পল, যার অর্থ জাপানি অদ্ভুত সুন্দর মন্দির। আজ বুদ্ধ পূর্ণিমার পূর্ণ দিনে পৌঁছে গেলাম এই মন্দিরে। আজ অনেক ভক্ত সমাগম। আজ বিশেষ দিন তো, তাই ভক্ত সমাগমও বেশি। অন্য দিনে এত ভক্ত থাকে না। সম্ভব হলে এই ভিডিওতে অন্য দিনের ছবিও পাশাপাশি দেখাবো। মন্দিরের চারিদিকে এক ঝলক চোখ বোলালেই মনে একটা প্রশান্তির ভাব আনে। প্যাগোডার ধাঁচে তৈরি এই মন্দিরের সামনে কিছুটা খোলা জায়গা। মন্দিরে ঢোকার মুখে মাথার উপর বুদ্ধের 7 শব্দের মন্ত্র, না মু মিয় হো রেন গে কো। বাগানের মধ্যে এটি প্রার্থনা স্তম্ভ। ভক্তরা এখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে তাদের প্রার্থনা জানায়। প্রার্থনা স্তম্ভের পাশে একটা বড় চাপা গাছ ফুলে ভরে আছে। মন্দির প্রাঙ্গণে অসংখ্য সবুজ গাছপালায় ভরা। এরপর ধীর পায়ে সারিবদ্ধভাবে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে চারদিকটা খুবই সুন্দর। ভিতরের দেয়ালে যে ফটো ফ্রেমগুলি রাখা আছে তা হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জাপানিজ বৌদ্ধ মন্দিরগুলির নমুনা। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই ভক্তদের জন্য বিশেষ আয়োজন। চাঁদোয়া দেওয়া একটা ছোট্ট কাঠের সিংহাসন, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। তারই মধ্যে ধাতু নির্মিত গৌতম বুদ্ধের একটি ছোট্ট মূর্তি। প্রার্থনার সঙ্গে সঙ্গে ভক্তরা গৌতম বুদ্ধের মাথায় জল দান করছেন। সোনালী রঙের বুদ্ধ মূর্তিটির চারিদিকে ফুল দিয়ে সাজানো। পদ্ম ফুল সহ সাদা ফুলের আধিক্য চোখে পড়ে। কাঠের সিংহাসনটির পিছনেই মূল সিংহাসনটি রাখা আছে। এখানে একাধিক বৌদ্ধ মূর্তি রাখা আছে। আজ বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিন, তাই মূল বেদিটি ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। বিশেষ করে সাদা ফুলের আধিক্য এখানে চোখে পড়ার মতো। ধূপ, দীপ
নানা রকমের প্রসাদ সহ অন্যান্য সামগ্রীতে মূল সিংহাসনটি খুব সুন্দরভাবে সাজানো। একেবারে সামনেই মূল বৌদ্ধ মূর্তিটি, ঠিক তারই উপরে আরও কয়েকটি সোনালী রঙের বৌদ্ধ মূর্তি। ডান দিকে এবং বাঁ দিকে একটি দণ্ডায়মান এবং একটি বসা অবস্থায় বুদ্ধ মূর্তি রাখা আছে। এটি অন্য দিনের ছবি। প্রতিদিন এখানে একই সময়ে একই নিয়ম মেনে পূজা ও প্রার্থনা চলে। এখানে প্রতিদিন মন্দির সকাল 5টা থেকে 8টা পর্যন্ত এবং বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। মূল সিংহাসনে গৌতম বুদ্ধের মাথার উপর যে ছবিটি রাখা আছে, ইনি নিশিদা সুফুজি। ইনি এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা। 1935 সালে 16ই ফেব্রুয়ারি এই মহানগরীর বুকে জে.কে. বিড়লার সহযোগিতায় তিনি এই জাপানিজ বৌদ্ধ মন্দিরের প্রতিষ্ঠা করেন। এখানে বিস্কুট, লজেন্স, আস্ত ফল ইত্যাদি প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। এই মন্দিরের বাঁ দিকটাতে বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জায়গা। মূল মন্দিরের ঠিক উপরে বিশাল আকৃতির তামা নির্মিত একটি ঝাড়বাতি। এটি দেখতে অত্যন্ত সুন্দর। মন্দিরটির দোতলাতে একটি ধ্যান কক্ষ আছে। এই কক্ষের সবকিছু দেখার অনুমতি থাকলেও ছবি তোলার বিধিনিষেধ আছে। প্রার্থনা শুরু হলো। বাদ্যরত ব্যক্তিটি এই মন্দিরের মূল পূজারী শেরিং লামা। তার সামনের বড় আকারের ড্রামটিকে তাইকো ড্রাম বলে, যার উপরে বুদ্ধের 7 শব্দের মন্ত্র লেখা আছে। এই মন্ত্রে ভক্ত সন্ন্যাসীরা প্রার্থনা করেন। এই মন্ত্র স্বয়ং গান্ধীজিও নাকি জপ করতেন। পাশের ভক্তের হাতে ব্যাটের মতো যে বাদ্যযন্ত্রটি, সেটিকে বলে পুচি বা তাইকো। এটিও প্রার্থনার সময় ব্যবহৃত হয়। এটি বৌদ্ধ পূর্ণিমার দিনের প্রসাদ বিতরণের ছবি। প্রসাদ গ্রহণ করে মূল মন্দিরের বাইরে এলাম। পূজারীর সঙ্গে অনেক কথাতে এ মন্দিরের ইতিহাস আর বুদ্ধের পঞ্চশীল নীতির কথা জানলাম। এ মন্দির সব ধরনের মানুষের জন্য উন্মুক্ত। সমগ্র মন্দিরটি সোনালী আর সাদা রঙে উজ্জ্বল। এখানে সূর্য ও আগুনকে বোঝাতে সোনালী রং এবং সাদা পৃথিবীময় শান্তির প্রতীক। রাস্তায় এসে দাঁড়ালাম। চারদিক সহ দূর থেকে মন্দিরটিকে আরও একবার দেখলাম।
ব্যস্তময় এ শহরের জনকোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে শান্তির এক নতুন ঠিকানা এই মন্দির। দূরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আজ বৌদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে আমরা ঘরের পথে পা বাড়ালাম।